নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরছেন কাল। অন্তর্বর্তী সরকারের রূপরেখা চূড়ান্ত করতে বৈঠক করছেন আন্দোলনের সমন্বয়করা। শপথ গ্রহণের যে প্রক্রিয়াটি সেটি আগামীকালকে হয়তো হতে পারে, কিন্তু এই যে পূর্ণাঙ্গ যে প্যানেল সেটি আমরা আজকেই দিয়ে দিব। বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন পুলিশের নতুন আইজি। রাজধানী সহ সারা দেশে থানা ও ট্রাফিকের কাজ করছে আনসার ও শিক্ষার্থীরা। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে বিএনপির সমাবেশ। তৃণমূলের নেতাকর্মীদের শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ। ব্যবসা বাণিজ্য সচলে নিরাপত্তা জোরদারের আহ্বান ব্যবসায়ী নেতাদের। দ্রুত সরকার গঠন করে অর্থনীতি বাঁচানোর তাগিদ। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের 6 মাস করে কারাদণ্ড দেন আদালত। এই মামলা বাতিলের আবেদন করেছেন তার আইনজীবীরা। শ্রম আদালতে আছেন সহকর্মী আশিক মাহমুদ। আমরা তার কাছে সরাসরি জেনে নেব এ ব্যাপারে। আশিক, ডক্টর ইউনূসের মামলা বাতিলের শুনানি কখন নাগাদ হতে পারে, একটু বিস্তারিত জানতে চাই। লোপা, ডক্টর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মামলাটি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে যে মামলা হয়েছিল, সেই মামলাটির খালাস চেয়ে তার আইনজীবীরা এই শ্রম আপিল ট্রাইব্যুনালে আবেদন করেছে এবং সেই মামলার শুনানিটি এখন চলছে। আমরা কিছুক্ষণ আগে আদালতে ছিলাম এবং আদালত থেকে দেখেছি বিচারক খাস কামরায় এসেছেন এবং শুনানির কার্যক্রম, আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা আইনজীবী রয়েছেন তারা ইতিমধ্যে আদালতে শুনানি করছেন। তো শুনানির পরে হয়তো আরও বিস্তারিত বলা যাবে আসলে যে কী পরিস্থিতি। তবে একটু জানিয়ে রাখতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু এই বছরের অর্থাৎ চলতি বছরের 1 জানুয়ারি তাকে শ্রম আইন লঙ্ঘনের একটি মামলায় শ্রম আদালত তাকে 6 মাসের কারাদণ্ড, সাথে 30,000 টাকা অর্থদণ্ড দিয়েছিল। তারপরে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এই মামলায় আপিল করা হয় এবং শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করা হয়। আপিল করার প্রেক্ষিতে তিনি বারবারই বলে আসছিলেন যে এই মামলাটি মিথ্যা সাজানো। সে কারণে তিনি বারবারই খালাস চেয়েছিলেন, জামিন চেয়েছিলেন। তিনি জামিনের ছিলেন এবং কিছুদিন আগেই এই মামলায় তার আইনজীবীরা এই আদালতে তার খালাস চেয়ে আবেদন করেছিলেন এবং তার খালাস তাকে দেওয়া হবে কিনা সেই বিষয় নিয়েই কিন্তু শুনানি চলছে। তো আমরা যতটুকু জেনেছি, যেহেতু ডক্টর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু আগামীকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে তিনি শপথ গ্রহণ করবেন, সেক্ষেত্রে তাকে এই মামলায় আমরা ধারণা করছি যে তাকে খালাস দেওয়া হবে। তবে একটি বিষয় একটু বলতে চাই যে শুরু থেকে এখন পর্যন্ত আমরা জানি হাইকোর্ট, লোয়ার কোর্ট সহ বিভিন্ন আদালতে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে এবং সে সকল মামলায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়মিত বিভিন্ন কোর্টে হাজিরা দিতেন এবং এই মাসেও তার একটি মামলা হাইকোর্টে ছিল এবং এই যে মামলাটি শ্রম আইন লঙ্ঘনের যে মামলা, এই মামলাটিও তিনি বাতিল চেয়ে, বিচারিক কার্যক্রম বাতিল চেয়ে তিনি হাইকোর্টেও আবেদন করেছিলেন এবং হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্ট থেকে সেই মামলাটিও কিন্তু তার সেই আবেদনটি খারিজ করে দেওয়া হয়েছিল এবং হাইকোর্ট থেকে বলা হয়েছিল যে যেহেতু শ্রম আদালত এই মামলায় তাকে সাজা দিয়েছে এবং যেহেতু আপিল বিভাগ রয়েছে, শ্রম আপিল বিভাগ, সেখানে তাকে এই মামলায় পুরো বিষয়টি সেখান থেকে নিষ্পত্তি হয়ে আসতে হবে এবং সে কারণে হাইকোর্টে গিয়েও তিনি আসলে এই বিষয়ে কোনো ধরনের সুরাহা না হয় শ্রম আপিল ট্রাইব্যুনালে মামলাটি আসলে ঝুলেছিল। বিষয়টি এই তাৎক্ষণিকভাবে এই বিষয়টি আসলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুনানি করার, যেহেতু আগামীকাল যেহেতু তিনি হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে যেহেতু শপথ নেবেন, সেক্ষেত্রে আসলে আমরা বলতেই পারি যে তাকে হয়তো খালাস দেওয়া হবে। হয়তো কিছুক্ষণের মধ্যেই কোর্ট থেকে হয়তো আদালত কি রায় দেন বা কি সিদ্ধান্ত দেন তার উপর আসলে নির্ভর করবে, তখন হয়তো আরো বিস্তারিত আপনাদের। আশিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নয়াপল্টনে সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার গঠন করুন, কোনো বিলম্ব না করে, এবং এই সরকার তারা 3 মাসের মধ্যে
নির্বাচন করবেন সেই ব্যবস্থা তারা করবেন। এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা তাকে দেবে, জনগণ তাকে দেবে। বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আপনাদের। আমার বুক ভরে গেছে আনন্দে যখন আমি দেখেছি যে আমাদের ছাত্ররা তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। আমি তাদের ধন্যবাদ দিতে চাই। আমি যখন দেখেছি যে তারা অত্যন্ত ম্যাচিউরিটির সঙ্গে, প্রজ্ঞার সঙ্গে, মেধার সঙ্গে তারা তাদের দায়িত্ব পালন করছে, তারা কর্মসূচি দিচ্ছে এবং তারা তাদের বক্তব্য জনগণের সামনে তুলে ধরছে। আপনারা অনেক কষ্ট করেছেন। আমি অনুরোধ করব যে কখনো কোনো ভাঙচুর, লুটপাট, কোনো আগুন অগ্নি সংযোগ এগুলোর মধ্যে কিন্তু আপনারা জড়িত হবেন না। আমি জানি আমাদের নেতা কর্মীরা কেউ জড়িত হয় না। সেই সঙ্গে যারা জড়িত হয় তারা দেশের শত্রু, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরেকটা কথা বলেই শেষ করব। বন্ধুগণ, অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক মায়ের মুখ খালি করে, অনেক সন্তানের পিতাকে হারিয়ে আজকে এই অর্জন আমরা করেছি। আমরা অনেকে, আমাদের ছেলেরা অনেকে বার্ধক্য এসে যাচ্ছে, চাকরি পানি, কর্মসংস্থান নাই। এই 16 বছর যে অত্যাচার নির্যাতন হয়েছে এবং যারা গুম হয়েছে তাদের সন্তানরা তাদের পিতাকে দেখতে পারেনি, তাদের প্রতি দর্শক, আমরা দেখতে পাচ্ছি নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন। আমরা তার কথা শুনছিলাম। তিনি কিন্তু যে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই ছাত্রদের প্রশংসা করছিলেন এবং অনেকদিন পর সমাবেশে তিনি বক্তব্য রাখছেন। অনেক নেতাকর্মীকে আমরা দেখতে পাচ্ছি নয়াপল্টনে সমবেত হয়েছেন, জাতীয় পতাকা হাতে অনেকের, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবং মির্জা ফখরুল যেটি বলছিলেন যে তিনি প্রত্যাশা করছেন আগামী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আগামী 3 মাসের মধ্যে নির্বাচনের প্রত্যাশা তিনি করছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের যে অবদান, সেটি তিনি বারবার কিন্তু প্রশংসা করছেন। তাদেরকে প্রতিহত করে অবশ্যই জনগণ এগিয়ে যাবে এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবে। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ছাত্র জনতা জিন্দাবাদ, ছাত্র ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন, কেউ স্লোগান ধরবেন না। এই কোঠা আন্দোলনের দর্শক, নয়াপল্টনে বিএনপির সমাবেশে বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম। এদিকে আগামীকাল দেশে ফিরবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষিত শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুর 2:10 দেশে অবতরণ করবেন তিনি। দেশে ফিরেই উপদেষ্টা পরিষদের সদস্যরা সহ শপথ গ্রহণ করবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিদের দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হচ্ছে তাকে। এই প্রসঙ্গে ডক্টর ইউনূস বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছেন, শুধু শিক্ষার্থীদের চাওয়ার কারণেই তিনি রাজি হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আগামীকাল হলেও আজই দেওয়া হবে পূর্ণাঙ্গ প্যানেল। যমুনা টেলিভিশনকে এমনটা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়েই সরকার গঠন করা হবে। যিনি যেই সেক্টরে অভিজ্ঞ তাকে সেই সেক্টরের দায়িত্ব দেওয়া হবে।
আমরা আশা করছি তিনি রাতে ফিরবেন অথবা আগামীকালকে ভোরের মধ্যেই তিনি ফিরবেন। সেই জায়গা থেকে আমাদের যে শপথ গ্রহণের যে প্রক্রিয়াটি সেটি আগামীকালকে হয়তো হতে পারে, কিন্তু এই যে পূর্ণাঙ্গ যে প্যানেল সেটি আমরা আজকেই দিয়ে দিব। আমরা যে প্যানেলটাকে প্রস্তাব করতে যাচ্ছি বা প্যানেলটা কালকে প্রকাশ করতে যাচ্ছি, সেই প্যানেলটা হবে সর্বজন গ্রহণযোগ্য। কারণ আমরা দেখেছি গত 16 বছর ধরে আমাদের যে ইনস্টিটিউশনসগুলো রয়েছে সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, যাতে এই ইনস্টিটিউশনসগুলোর প্রতি মানুষের আশ্বাস আসে, বিশ্বাস আসে, যার কারণে প্রত্যেকটি যেই জায়গায় যে বেস্ট তাকে সেই জায়গায় দেওয়া হবে। পুলিশের নতুন মহাপরিদর্শক মইনুল ইসলাম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন। দুপুরে রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করেন পুলিশের নতুন আইজিপি। এ সময় দেশের সাম্প্রতিক নানা বিষয়ে আলোচনা করেন তিনি। পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়ে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। মইনুল ইসলাম এর আগে সুপার নিউমারি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি 12তম ব্যাচের কর্মকর্তা। নিজেদের ভুল ত্রুটি কাটিয়ে ওঠে একত্রিতভাবে সুশৃঙ্খলতার সাথে দুর্যোগকে মোকাবেলা করা, এবং তা করতে হবে এখনই। কিছু দুর্বৃত্তের সংঘবদ্ধ আক্রমণের শিকার হয়ে বাংলাদেশ পুলিশের কি মাঠ, কি সদর দপ্তর, সকল পর্যায়ে একটা শূন্যতা দেখা দিয়েছে। যে দুর্যোগ আমরা মোকাবেলা করছি, ইনশাআল্লাহ আমরা এটা কাটিয়ে উঠব, এবং আমরা আবারও আমাদের মর্যাদা নিয়ে সমাজ ও রাষ্ট্রে আমাদের সক্ষমতাকে প্রমাণ করব। দর্শক, এই মুহূর্তে সংবাদ সম্মেলনে তারেক রহমান কথা বলছেন। আমরা সরাসরি তার বক্তব্যে চলে যেতে চাই। উভয় মুক্তিযুদ্ধে জনগণের বার্তা একটি, কি সেটি? সেই বার্তা হলো শর্ত দিয়ে স্বাধীনতা হয় না। স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোনো শর্ত মানে না, মানতে রাজি না। গণহত্যাকারী স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশ থেকে, প্রিয় বাংলাদেশ থেকে আমি প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলাদেশ থেকে বলছি। দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী, তরুণ তরুণীকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। আহত হয়েছেন অসংখ্য অগণিত মানুষ। এর ভিতরে ছাত্র ছাত্রী রয়েছেন, এর ভিতরে রয়েছেন সাধারণ মানুষ, গৃহিণী, এর ভিতরে রয়েছেন রাজনৈতিক নেতা কর্মী বৃন্দ। গণতন্ত্রের বিজয়ের ইতিহাসের এই মানুষগুলোর স্মরণীয় হয়ে থাকবেন। ছাত্র জনতার এই বিপ্লবে দেশের সকল শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিলেন। গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি একজন মা যেমন তার সন্তানকে কোলে নিয়ে সেদিন রাজপথে সামিল হয়েছিলেন, একইভাবে শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, শ্রমিক সহ সকল শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিলেন। 52, 71 কিংবা 90 মতন দেশের ছাত্র সমাজ বিজয়ের নতুন আরেকটি অমর ইতিহাস রচনা করেছেন। ছাত্র জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ দেখেছে আরেকটি বিজয়। আমি বিএনপি সহ গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দলমত নির্বিশেষে অভিনন্দন জানাই বাংলাদেশের বীর জনতাকে। প্রিয় দেশবাসী, হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার গৌরবকে কালেমা মুক্ত করার ষড়যন্ত্র এরই ভিতরে আবার শুরু হয়ে গিয়েছে। দেশকে গণতন্ত্রের উত্তরণের
চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন, প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি সহ বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের দলগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। আমি বিশেষ করে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান রেখে বলতে চাই, আপনারা যিনি যেখানে বসবাস করেন সেখানে আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী, তিনি মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশে ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেকটি মানুষের একটি পরিচয়, সেটি হচ্ছে আমরা বাংলাদেশী। প্রিয় ভাই বোনেরা, আরেকটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কথা বলতে চাই। একটি সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ অপরিহার্য। পুলিশ জনগণের শত্রু নয়। গণহত্যাকারী হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসাবে দাঁড় করিয়েছে। তবে আমি বিশ্বাস করি, বিএনপি বিশ্বাস করে, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো প্রত্যেকে বিশ্বাস করে, পুলিশের ভেতরে একটি চক্র ছাড়া অধিকাংশ পুলিশ কর্মকর্তা এবং সদস্য চাকরিবিধি মেনেই, দেশের আইন কানুন মেনেই দায়িত্ব পালনের চেষ্টা করছেন। হাসিনার পালনের পরে বর্তমানে খুব সুকৌশলে একটি চক্র পুলিশের মনোবল ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পুলিশকে অকার্যকর করে দেওয়া গেলে দেশকে অস্থিতিশীল করা সহজ। ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর মনে নিরাপত্তাহীনতা সৃষ্টি করা সহজ। অস্থিতিশীলকারীদের আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী আজ থেকে, এই মুহূর্ত থেকে হামলা কিংবা নৈরাজ্য বন্ধ করুন। এমনকি কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে দিন। কোন পুলিশের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথা নিয়মে অভিযোগ দায়ের করুন। দেশবাসীর প্রতি আমার বিনীত আহ্বান, কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না। প্রতিহিংসা, প্রতিশোধে লিপ্ত হবেন না দয়া করে। বিচারের ভার নিজ হাতে দয়া করে তুলে নেবেন না। কেবল দৃষ্টান্ত অনুসরণ নয়, নিজেই দায়িত্বশীলতা এবং মানবাধিকার দৃষ্টান্ত স্থাপন করুন। প্রিয় ভাই বোনেরা, অতীত সমালোচনা কিংবা নৈরাজ্যের বদলে নৈরাজ্য কোনো সমাধান হতে পারে না, বরং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। শাসন প্রশাসনকে সময়োপযোগী করে গড়ে তোলা এখন সবচাইতে গুরুত্বপূর্ণ সময়ের দাবি। জ্ঞান ভিত্তিক রাষ্ট্র সমাজ নির্মাণের লক্ষ্যে নিয়োগ
কিংবা প্রমোশনে মেধার সর্বোচ্চ অগ্রাধিকার থাকতে হবে। দেশকে আমদানি নির্ভর কিংবা বৈদেশিক নির্ভরতা থেকে বের করে আনতে হবে আমাদেরকে। দেশীয় উৎপাদন বাড়াতে হবে। দেশে কর্মসংস্থান তৈরি করে বেকার সমস্যার সমাধান দ্রুতই চেষ্টা করতে হবে সমাধান করার। গার্মেন্টস, ঔষধ, আউটসোর্সিং সহ সম্ভাবনায় খাতগুলোকে নিয়ে রফতানির বাজারের আওতা আমাদেরকে যে কোনো মূল্যে বাড়াতে হবে। প্রযুক্তি নির্ভর এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করে দেশে বিদেশে শ্রমবাজারের প্রতিযোগিতায় টিকে থাকার মতো দক্ষ এবং মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হবে। স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক এবং বাস্তবসম্মত করার লক্ষ্যে প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা নীতির উপরে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সবার জন্য সুবিচার নিশ্চিত করতে আইনের শাসন নিশ্চিত করা অবশ্যই প্রয়োজন এবং নিশ্চিত করা হবে। প্রিয় ভাই বোনেরা, দেশে কিংবা প্রবাসে এমন অনেক বাংলাদেশি রয়েছেন যারা জ্ঞানে বিজ্ঞানে অভিজ্ঞতায় সমৃদ্ধ। প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় বিজ্ঞদের অনেকেই সংশ্লিষ্ট হতে চান না। সুতরাং এইসব গুণী মানুষদেরকে রাষ্ট্র পরিচালনায় ও নীতি প্রণয়নে অন্তর্ভুক্ত করতে জাতীয় সংসদে উচ্চ কক্ষ চালু করার প্রস্তাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল রেখেছে। এরই ভিতরে রাজনৈতিক এবং রাষ্ট্র পরিচালনায় গুণগত পরিবর্তন আনতে না পারলে আমাদের আজকের এই বিপ্লব কাঙ্ক্ষিত ফল মিলবে না। প্রিয় ভাই বোনেরা, 12.5 কোটি ভোটারের অধিকার কেড়ে নিয়েছিল স্বৈরাচার। গত 15-16 বছর ধরে জনগণের উপরে স্বৈরা শাসন চাপিয়ে দিয়েছিল। স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার পতনের মধ্যে দিয়ে হাজারো শহীদের রক্ত রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র। ছাত্র জনতার এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। স্বৈরাচার হাসিনা পতনের রক্ত রঞ্জিত বিপ্লবকে সার্থক এবং সফল করে আসুন নাগরিক হিসাবে আমরা আরো দায়িত্বশীল আচরণ করি। বিভেদ, বিরোধ, হিংসা, প্রতিহিংসা নয়। আসুন সবাই মিলে রাষ্ট্র এবং সমাজে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করি। নতুন প্রজন্মের জন্য একটি দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিমূলক একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করি। সর্বশেষে আমি আমার দলের নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে তারুণ্যের জন্য যে তারুণ্যর নেতৃত্বে আজ বাংলাদেশের এই বিপ্লব সফল হয়েছে, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনের বাংলাদেশের জন্য, তারুণ্যের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ আমরা গড়তে পারবো ইনশাআল্লাহ। সবাই যার যার এলাকায় জনগণের সঙ্গে থাকবেন, জনগণকে সঙ্গে রাখবেন, কারণ
জনগণই বিএনপির সকল ক্ষমতার উৎস। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দর্শক, বিএনপির সমাবেশে বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি সেখানে ছিলাম। যাচ্ছি পরের খবরে। রাজধানীর 50টি থানার নিরাপত্তার দায়িত্বে মোতায়েন রয়েছে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তবে থানা থেকে আপাতত মিলছে না কোনো সেবা। প্রতিটি থানায় তালা দিয়ে শুধু নিরাপত্তার দায়িত্বে রয়েছেন 8 থেকে 10 জন আনসার সদস্য। চলমান অস্থিরতায় থানাতে ভাঙচুর, অগ্নিসংযোগ হওয়ায় পুলিশ সদস্যরা থানা থেকে চলে যান। এ অবস্থায় থানা নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে ছাত্রদের পাশাপাশি শহরের ট্রাফিকের দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা। দেশের এই পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে পারায় আনন্দিত আনসার বাহিনী। দায়িত্ব দিচ্ছি আমরা আসছি, আর এটা নিরাপত্তার দায়িত্ব আপাতত আর কি। এখানকার যে প্রশাসনিক কার্যক্রম সেটা আমাদের কাছে কোনো কিছু নেই। আসলে খুবই আনন্দিত লাগছে যে দেশের দুর্যোগপূর্ণ সময় আমরা কাজে লাগছি। এটা খুবই আনন্দের বিষয় আমাদের কাছে যে দেশের জন্য তো আমরা করতেছি। যত দ্রুত সম্ভব পুলিশের রিফর্ম দরকার। পরিস্থিতি যেহেতু এখন মোটামুটি স্থিতিশীল হয়েছে, তো এখন দরকার আসলে প্রশাসন দরকার। যদিও স্টুডেন্টরা সুন্দরভাবে কন্ট্রোল করছে সবকিছু, তারপর আমার মনে হয় এখন প্রশাসন মাঠে নামা অবশ্যই দরকার। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া দেশ চলতে পারে না। আমরা পাবলিক চলতে পারবো না আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া। পুলিশে যেভাবে হোক কাজে নিয়োজিত করানোর ব্যবস্থা করার দরকার। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। শিক্ষার্থীদের নেতৃত্বে রাজধানীতে ফিরছে শৃঙ্খলা। আজও নগরীর মোড়ে মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনায় আছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। সংসদ ও গণভবনে ভাঙচুর করা ধ্বংসস্তূপও শিক্ষার্থীরা সরাচ্ছেন। সকাল থেকে গণপরিবহনও পর্যাপ্ত। এছাড়া রাজধানীর বিভিন্ন সড়কে আধিক্য ছিল রিকশা, সিএনজি আর ব্যক্তিগত যানবাহনের। দেশের বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী এবং ট্রাফিক পুলিশ অনুপস্থিত। তাই যানজট ও রাস্তাঘাটের বিশৃঙ্খলা এড়াতে এগিয়ে এসেছে ছাত্র সমাজ। রাজধানীর বিভিন্ন সড়কে তাদের স্বেচ্ছাশ্রম দিতে দেখা গেছে। স্বস্তিতে ফেরা সাধারণ মানুষ বলছেন, দেশে গড়ার কাজ অব্যাহত থাকুক আগামীতেও। এর আগে যখন দেখা যেত যে একটা কিছু বলতে গেলেও আমাকে 100 বার চিন্তা করতে হতো কথাটা বলবো কিনা, কিন্তু এখন অনায়াসে বলা যাচ্ছে যে কোনো কিছু বলতে গেলে। সবকিছুর মধ্যে অনেক স্বাধীনতা চলে আসছে। গুটি কয়েক লোকই তো অস্থিরতা তৈরি করছে। এদের সংখ্যা তো খুবই কম, 1% লোকও হবে না। সবাই যদি একত্র হয় আমার মনে এটা প্রতিরোধ করা যায়, এই যে অনিয়মটা। স্টুডেন্ট বলতে গেলে আসে না, অভিভাবকরা না পাঠালে হয়তো তাদের ভিতরে ভয় বা। দর্শক, এই মুহূর্তে কথা বলছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সবাই চুপ করেন, বসেন। নেত্রী বক্তব্য রাখবেন, বসেন বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার কারণে ও রোগমুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন। সেই জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা তসিবাদী অবৈধ সরকারের মধ্য দিয়ে আমরা তসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের
গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ, ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারা তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ, সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আমরা ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ, সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক, বিএনপির সমাবেশে বক্তব্য রাখছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আমরা সরাসরি সেখানে ছিলাম। ব্যবসা বাণিজ্য সচল রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। তিনি জানান, ইতিমধ্যে $মিলিয়ন ক্ষতি হয়েছে। এই অবস্থায় মন্দ ঋণ বাড়বে। দুপুরে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশে আয়োজিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান দ্রুত অন্তর্বর্তী সরকার গঠনের তাগিদ দেন। তিনি বলেন, রেমিটেন্স আহরণ বাড়াতে হবে, অর্থনীতি বাঁচাতে নিরাপত্তা জোরদারের বিকল্প নেই। তিনি প্রশ্ন তোলেন, জাতীয় সম্পদ কেন অনিরাপদ? ধানমন্ডির 32 নম্বরে জাদুঘরে কেন আগুন দেয়া হলো? স্কয়ার গ্রুপের পরিচালক তপন চৌধুরী বলেন, দেশের সব অর্জন শেষ হচ্ছে। এই অবস্থায় পণ্য যথাসময়ে রফতানি করা যাবে না। এফবিসিসিআই এর সাবেক সভাপতি একে আজাদ বলেন, নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে, কারখানা লুট হচ্ছে। দর্শক, এই ছিল যমুনা নিউজ।